আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। KYO20044@gmail.com পাঠিয়ে দিন আপনার সাথে কিংবা আপনার শোনা ভয়ঙ্কর সব ঘটনা। চলে যাচ্ছি ঘটনায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না। শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। বেশ কয়েকদিন যাবৎ ভাবছি আমার কাছে থাকা একটা ঘটনা আপনার কাছে লিখে পাঠাবো। সঙ্গত কারণে আমি আমার নাম ঠিকানা গোপন রাখলাম। আমি ছদ্মনাম হিসাবে আমার নাম সুমন ব্যবহার করছি। ঘটনাটা একটা মেডিকেল ইউনিভার্সিটির মর্গকে কেন্দ্র করে। তার জন্য আমি আমার পুরো ঘটনায় আমার নাম ঠিকানা এবং সে হসপিটালের নামটাও উল্লেখ করলাম। এটা বাংলাদেশের একটা নামকরা হসপিটাল ছিল। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার এক বন্ধুর সাথে ঘটে যায়। একদিন আমরা ক্লাসের উদ্দেশ্যে বের হই। এমন সময় সকালবেলা আমরা দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট হওয়া লাশ আমাদের সামনে দিয়েই আমাদের সে ইউনিভার্সিটির ভেতরে লাশটা দেখেই বুঝেছিলাম হয়তো তার দেহে এখন আর তার প্রাণ নেই। বেশ কিছুক্ষণ আগে যেখানে অ্যাক্সিডেন্ট করেছে সেখানেই মারা গেছে। বিষয়টা দেখে আমরা একটু বিব্রত হলাম। তবুও যে যার মতো ক্লাস করে সন্ধ্যার পরে একসাথে বসেছিলাম। সন্ধ্যার পরে আমরা সেই লাশটাকে নিয়ে কথা বলছিলাম। এমন সময় কথায় কথায় সেখানে ভূত পেতের কথা উঠে আসে। আমার রুমমেটের একজন যে দেখতে অনেক সুদর্শন ছিল, তার শরীর স্বাস্থ্যটাও আল্লাহর রহমতে খুব ভালো ছিল। হঠাৎই সে বলে ওঠে তার নাকি এসব ভূত পেতে কোনো কিছুতে বিশ্বাস নেই। সে এসব কোনো কিছুই বিশ্বাস করে না। পৃথিবীতে এরকম জিন ভূত আছে বলে কোনো কিছু সে মনেই করে না। আর যারা এসব বিশ্বাস করে তারা নাকি আজগুবি। এভাবেই এক প্রকার তর্কাতর্কি লেগে যায়। আমার সেই রুমমেটটা আমাদের সাথে এবার বাজি ধরে বসে যে সে সারা রাত নাকি মর্গে কাটাবে। আমরা তাকে অনেক নিষেধ করি যে এরকম বাজি ধরার কোনো দরকার নেই। সত্যি জিনভূত বলে কিছু একটা আছে, এসব নিয়ে হাসি তামাশা করা ঠিক নয়। কিন্তু সে অনেক জেদি প্রকৃতির ছিল। আমাদের সাথে 10,000 টাকা বাজি ধরে সে মর্গের গার্ডকে ফাঁকি দিয়ে সে মর্গে পৌঁছে। আমরাও তার পেছন পেছন গিয়েছিলাম আর তাকে নিষেধ করেছিলাম এরকম কাজ যেন সে না করে। কিন্তু সে তার কথায় অটল ছিল। কোনোভাবে দায়িত্বরত ডোমকে সে তার মতো করে বুঝিয়ে সুঝিয়ে মর্গের দরজাটা খুলে ফেলে আর সেখানেই সেই রাতটা থেকে যাওয়ার পরিকল্পনা আর নিজের সাহস দেখাতে চায়। পরবর্তী ঘটনাটা আমি তার ভাষাতেই বলছি। আমি যখন মর্গের ভেতরে গেলাম সেখানে বেশ কয়েকটা বেডের ওপরে কিছু লাশ শুয়ে আছে যারা আসলেই জীবিত নয়। আমি সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এমন সময় হঠাৎ করেই কারেন্ট চলে গেল। এবার আমার একটু একটু ভয় হতে লাগলো, কারণ আসলে আমি যতই নিজেকে সাহসী মনে করি, এতগুলো লাশের সাথে আমার জীবিত অবস্থায় থাকা সত্যি খুব একটা কষ্টদায়ক ছিল। বেশ কিছুক্ষণ লোডশেডিং থাকার ফলে আমি হঠাৎ করে শুনতে পেলাম মনে হচ্ছে মর্গের বেডগুলো যেন একা একাই কাঁপছিল, কিংবা কেউ সেই বেডগুলোকে ধরে ঝাঁকাচ্ছিল, যার কারণে একটা কম্পন সৃষ্টি হচ্ছিল। ক্রমশই সে কম্পনের আওয়াজটা অনেক তীব্র হতে লাগলো। আমি প্রচণ্ড ভয় পেতে লাগলো। হঠাৎ করেই কারেন্ট চলে এলো, আর কারেন্ট আসতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম মর্গের যতগুলো বেড ছিল সেই সব বেডগুলো একে একে নিজে থেকে কাঁপছে। কোনো এক অদৃশ্য শক্তি মনে হয় তাদেরকে অনেক জোরে জোরে নাড়াচ্ছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন আমার বিশ্বাস হলো আসলেই জিনভূত বলে এই পৃথিবীতে কিছু আছে। আমি দৌড় দিয়ে এক্সিট দরজার দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমি অনেক চিৎকার চেঁচামেচি করলাম আর দরজাটা অনেক জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। কিন্তু আমার সেখানে চিৎকার শোনার মতো কেউই ছিল না। আমি সে ডোমকে বলেছিলাম সে যেন সারা রাত এই দরজার সামনেই বসে থাকে। বের হয়ে আসার পরে আমি তাকে 5,000 টাকা বকশিস দেব। কিন্তু সেই ডোমটাও হয়তো ওইখানে ছিল কিনা আমি জানি না। আমি এত ডাকার পরেও মর্গের দায়িত্বরত সেই ডোমটা আমার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি নিরুপায় হয়ে সে দরজার কাছেই বসে পড়ি
আমি দরজার কাছে বসে চোখ বন্ধ করে ভাবছি এগুলো হয়তো আমার চোখের ভুল কিংবা অন্য কিছু। এগুলা আসলে সত্যি হতে পারে না। আমি মনে মনে অনেক দোয়া কালাম পড়তে লাগলাম, কিন্তু এতেও তেমন কোনো লাভ হলো না। আমি দেখতে পেলাম চারপাশটা আবার অন্ধকার হয়ে এলো। মনে হলো আবার যেন লোডশেডিং হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভেতরে কারেন্ট আসতে আমি আবারও যা দেখলাম, এটা আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল। আমি দেখলাম মর্গের বেডের প্রতিটা লাশই উঠে বসে আছে, আর সেই বেডগুলো অনবরত কাঁপছে, যার শব্দটা এত পরিমাণে ভয়ঙ্কর হচ্ছে যে আমার সহ্য করার মতো ক্ষমতা ছিল না। হঠাৎ করে আমি দেখতে পেলাম একটা বেড থেকে একটা লাশ উঠে দাঁড়ালো আর বেড থেকে নেমে আমার দিকে আসতে লাগলো। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি ভাবলাম হয়তো আজকেই এখানে আমার শেষ দিন। মুহূর্তের মধ্যেই সে লাশটা আমার সামনে এসে দাঁড়ালো। তার শরীর থেকে সাদা কাফনের কাপড়টা যখন হঠাৎ করে পড়ে গেল, কাপড়টা পড়ে যেতেই আমি যা দেখতে পেলাম সেটা আমার নিজের চোখকেও আমি বিশ্বাস করাতে পারছিলাম না। আমি দেখলাম আজ সকালবেলায় যে অ্যাক্সিডেন্ট করা লাশটা আমাদের চোখের সামনে দিয়ে নিয়ে গেছে, আমার সামনে সেই লাশটাই দাঁড়িয়ে আছে, যার চোখগুলো লাল টকটকে হয়ে আছে, মাথাটা মধ্যেখানটা থেকে দুই ভাগ হয়ে আছে, যার ভেতর থেকে অনবরত রক্ত চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। অনেক জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছিল না। আমার সহ্য ক্ষমতার বাহিরে চলে যায়। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। আমার কিছুটা সন্দেহ হয়েছিল যে আজকে হয়তো তার সাথে অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তাই আমি আমার সব রুমমেটকে নিয়ে আবারও সেই মর্গের দরজার সামনে যাই এবং সেখানে গিয়ে দেখি সেই ডোমের চেয়ারটা পড়ে আছে, কিন্তু সেখানে ডোমটা ছিল না। আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ডোমকে কোথাও পাচ্ছিলাম না। হঠাৎই আমরা দেখতে পেলাম দায়িত্বরত থাকা সেই ডোমটি বাথরুম থেকে বের হয়ে আসছে। আমরা তাকে অনেক করে রিকোয়েস্ট করলাম যেন মর্গের দরজাটা খুলে তাকে আমরা বের করে নিয়ে আসি। আমাদের কথা শুনে সে ডোমটাও আমাদের সাথে সায় দিল, আর সাথে সাথেই ঘরের দরজা খুলতেই আমরা আমার সেই বন্ধুকে ঘরের দরজার সামনে মেঝেতে পড়ে থাকতে দেখি। আমরা বুঝতে পেরেছিলাম তার সাথে অনেক খারাপ কিছু একটা ঘটে গেছে। আমরা সাথে সাথেই তাকে হসপিটালের ভেতরে নিয়ে যাই এবং তার চিকিৎসা শুরু করে দিই। আমার বন্ধুটি এত পরিমাণে ভয় পেয়েছিল, প্রায় 3 মাস কয়েকদিন পর তার জ্ঞান ফেরে। এই সময়টুকুনি সে আমাদের সে ইউনিভার্সিটির হসপিটালেই ছিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম হয়তো আমার সেই বন্ধুটা আর কোনোদিনও স্বাভাবিক হতে পারবে না। আল্লাহর কি রহমত, 3 মাস কয়েকদিনের মাথায় তার জ্ঞান ফেরে, কিন্তু তার কথাবার্তারা কিছুই বোঝা যাচ্ছিল না। এভাবেই আরও কয়েকটা মাস কেটে যায়। তারপরে হসপিটাল থেকে তাকে তার বাড়িতে রিলিজ দেওয়া হয়। আমরা কয়েকজন মিলে তার বাড়িতে গিয়েছিলাম তার সাথে দেখা করার। তার বাড়িতে গিয়ে আমরা তাকে মোটামুটি সুস্থ অবস্থায় দেখতে পেয়েছিলাম। সে হাঁটাহাঁটি করছিল, কিন্তু তার কথাগুলো তেমন একটা স্পষ্ট ছিল না। আমরা সে অবস্থাতেই তাকে জিজ্ঞাসা করেছিলাম, বন্ধু, তোমার সাথে সেদিন রাতে কি ঘটেছে? তারপরে সে এই ঘটনাটা আমাদের সবার কাছে শেয়ার। আমরা দেখেছিলাম আমার সেই বন্ধুটা অনেক পরিমাণে শুকিয়ে গিয়েছিল। তার যেরকম সুন্দর আর সুশীল চেহারা ছিল, সেই চেহারাটা এখন আর নেই। দিন দিন সে আরও বেশি শুকিয়ে যাচ্ছিল। এভাবেই প্রায় 7 মাসের মাথায় আমার বন্ধুটা একেবারে মরা কঙ্কালের মতো শুকিয়ে যায়, আর সে এ দুনিয়ার মায়া ত্যাগ করে। ঘটনাটা এখানেই শেষ। আর সবাইকে বলবো এরকম বিষয় নিয়ে যেন বাজি ধরে কোনো কিছু না করে, কারণ এই পৃথিবীতে সত্যি জিন ভূতের অস্তিত্ব আছে। যদি বিশ্বাস নাই করেন, এরকমভাবে বেশি সাহসিকতা না দেখা। আমি যদি পরবর্তীতে এরকম আরও কিছু ঘটনা পাই তাহলে আপনার কাছে অবশ্যই লিখে পাঠাবো। ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। তারপরেই সুমন ভাই তার ফোন নাম্বার দিয়েছে আর তার ঠিকানাটা লিখেছে। ধন্যবাদ সুমন ভাইকে আমাদের কাছে চমৎকার একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। KYO 20044
@gmail.com। লিখে ফেলুন আপনার কিংবা আপনার আশেপাশে ঘটে যাওয়া হাড়হিম করা ভয়ঙ্কর সব ঘটনা। আশা করি ঘটনাটা শেষ পর্যন্ত সময় আপনারা আমাদের সাথেই বাকি সময়টুকুও আপনাদেরকে পাশে পাবো। চলে যাব দ্বিতীয় ঘটনায়। তার আগে বলে রাখি, আপনারা আমার কাছে বেশি বেশি করে ইমেল করুন, যাতে আপনাদের সাথে নিয়ে আমার এই পথ চলাটা আরও বেশি লম্বা হয়। আমরা যেন আপনাদেরকে এইভাবেই আরও বেশি বেশি করে ভয় পাওয়াতে পারি। এটা নির্ভর করছে শুধুমাত্র আপনাদের ওপরে। আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দেন, তাহলে আমরাও আমাদের এপিসোডগুলো বানানো বন্ধ করে দেব। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনা। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ বোরহান সরকার, সিলেটের মৌলভীবাজার একটা প্রাইভেট কোম্পানিতে সেলস ম্যানেজার ছিলাম। আমার কাজ ছিল দোকানে দোকানে গিয়ে আমাদের প্রোডাক্টের অর্ডার কাটা আর সেগুলো সেই দোকানে পৌঁছে দেওয়া। চাকরির সুবাদে আমাকে ঢাকা গাজীপুর থাকতে হতো। এমনই একদিন গাজীপুরে এক মেলার ভিতরে গিয়ে আমি ঘুরতে লাগলাম। এমন সময় একটা দোকানে আমি অনেক সুন্দর অদ্ভুত রকমের একটা বক্স দেখতে পেলাম, যার সাইজটা খুব একটা বড় নয়, যার সাইজটা 6 থেকে 8 ইঞ্চির মতো হবে। বক্সটা দেখতে খুব সুন্দর ছিল, অনেক সুন্দর রকম ডিজাইন করা ছিল, আর সে ডিজাইনের ফাঁক দিয়ে যদি একটা চোখ যদি তাকানো যেত, তাহলে ভেতরে কেমন একটা নীল রঙের ছোট্ট একটা আলোর বিন্দু দেখা যেত। বক্সটা প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে যায়। আমি দামাদামি করে সেই বক্সটা 120 টাকার বিনিময়ে কিনে নিয়ে আসি। আমি একটা ছোট্ট বাসা বাড়িতে উঠেছিলাম, যেখানে একটা রুম আর একটা বাথরুম ছিল, আর রুমের ওই পারে একটা বেলকনিও ছিল। আমি সেই বক্সটাকে নিয়ে এসে আমার সেই টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম। রাতের বেলায় ছোট্ট একটা আলোক বিন্দু সেই বক্সের ভেতর থেকে দেখা যায়। আমি অনেক চেষ্টা করেও সে বক্সটা কোনোদিনও খুলতে পারি। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। দুপুরবেলা আমি লাঞ্চ করে নিজের বেডে শুয়েছিলাম। এমন সময় আমি দেখলাম আমার ঘরে 2 থেকে 2.5 বছরের একটা বাচ্চা মেয়ে একটা পুরনো পুতুল হাতে আমার ঘরের মেঝেতে এসে সরাসরি বসে পড়ল। আমি সে বাচ্চাটাকে চিনতে পারলাম না, যদিও আমি এখানে নতুন উঠেছি। যতক্ষণ রুমে থাকতাম ততক্ষণ নিজের ঘরের দরজাটা খোলা রাখতাম। হয়তো পাশের ঘরের কোনো বাচ্চা আমার ঘরে ভুল করে চলে এসেছে। আমি সে বাচ্চাটাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলাম, কিন্তু সে বাচ্চাটা আমার দিকে কোনোভাবেই তাকালো না, এমনকি তার কোনো রিয়াকশনও আমি দেখতে পেলাম না। সে একটা পুতুল হাতে নিয়ে খেলছে। পুতুলটাও অনেক অদ্ভুত রকমের দেখতে ছিল। পুতুলটা অনেক পুরনো একটা ময়লা পুতুল ছিল, যার চোখগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু ডান পাশের একটা চোখ ছিল না। এভাবেই বেশ কিছুক্ষণ খেলতে খেলতে সেই বাচ্চাটা ওই বক্সটার কাছে গিয়ে দাঁড়ায়। আমার ঘরে একটা মোড়া ছিল, সে মোড়ার ওপরে উঠে ওই বক্সটা টেবিলের ওপর থেকে নামিয়ে মেঝেতে বসে আবারও খেলতে লাগে। আমি মন্ত্রমুগ্ধর মতো বাচ্চাটার এই খেলা দেখছিলাম। আমার নিজেরও বাড়িতে নিজের ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে। সেই বাচ্চাটাকে দেখে আমার নিজের বাচ্চার কথা মনে পড়ে গেল। হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম সেই ছোট্ট পিচ্চিটা ওই বাক্সর ঢাকনাটা খুলে ফেলেছে। এটা দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে গেলাম, কারণ আমি নিজেও এতদিন চেষ্টা করে সেই বাক্সটা কোনো অবস্থাতেই খুলতে সক্ষম হইনি, কিন্তু এই বাচ্চাটা এমন কি করলো যে এই বাক্সটা খুলে গেল। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে সেই বাচ্চাটা খেলছিল। হঠাৎ করেই আমি ঘুমিয়ে যাই। আমি ঘুম থেকে উঠে দেখলাম সেই বাক্সটা আমার সেই টেবিলের ওপরে ওইভাবেই আছে, আর আশপাশে কোনো এভাবেই সেই বাচ্চাটা প্রতিদিন দুপুরবেলা আমার রুমে আসতো আর নিজের ইচ্ছা মতো সেই বাক্সটা টেবিল থেকে নামিয়ে নিয়ে খেলা শুরু করত। বিষয়টা আমি খুব ভালোভাবে উপভোগ করতে লাগলাম, কিন্তু আমার মাথায় একবারও আসেনি যে এই বাচ্চাটা আসলেই কার, আর এতক্ষণ যাবৎ আমার রুমে বসে খেলা করছে, অথচ তার মা কিংবা তার বাবার এই বিষয় নিয়ে কোনো টেনশন নেই। আমি কোনোদিনও সে বাচ্চার বাবা মাকে তাকে খুঁজতে আসতে দেখিনি। সাধারণত এরকম ছোট বাচ্চা যদি 10 থেকে 15 মিনিটের মতো চোখের আড়াল হয়, তাহলে তার মা অবশ্যই খোঁজাখুঁজি শুরু করে। বিষয়টা আমার মাথায় কোনো দিনও আসেনি। হঠাৎই একদিন
আমি লাঞ্চ শেষে সে বেলকুনিতে গিয়ে স্মোক করছিলাম। স্মোক করার শেষে আমি দেখতে পেলাম সেই বাচ্চাটা আমার রুমে এসে আবারও সেই বাক্স নিয়ে খেলছে। এবার শুধু বাক্স নয়, আমার খাওয়ার পানির জগটাতে তার ওই পুরনো নোংরা পুতুলটি একবার চোবাচ্ছে, আবার জগ থেকে বের করে ওই বাক্সর ভেতরে ভরছে, আবারও চোবাচ্ছে, আবারও ভরছে। বিষয়টা দেখে আমি হাসতে লাগলাম। হঠাৎ করেই আমার চোখ গেল ঘরের দরজা। এটা দেখে আমি পুরোপুরি আশ্চর্য হয়ে গেলাম। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম আমার ঘরের দরজাটা ভেতর থেকে লক করা। তখন আমার মনে পড়ল, আমি যখনই আজকে ঘরে ঢুকেছি তখনই ঘরের দরজাটা লক করে দিয়েছি। আমি একবারের জন্য বাইরে বের হই। ভেতর থেকে যদি লক করা থাকে তাহলে এই বাচ্চাটা কোন দিক দিয়ে কিভাবে এলো? বিষয়টা আমি বুঝতে পারলাম। আমি দরজার কাছে গেলাম এবং ভালোভাবে চেক করে দেখলাম সত্যি আমার ঘরের দরজাটা সম্পূর্ণ লক করা। আশপাশে আমি তাকিয়ে দেখলাম, কিন্তু এই বাচ্চাটার আশপাশ থেকে আসার কোনো সম্ভাবনাই নেই। যদি তার আসতে হয় তাহলে দরজা দিয়েই আসতে হবে, কারণ আগেই বলেছিলাম আমার ঘরের রুম একটাই, একটা রুম, একটা বাথরুম, রুমের সামনে একটা বেলকনি আছে। আমি 4 তলায় থাকতাম। আমি কোনো অবস্থাতেই বুঝতে পারলাম না এই বাচ্চাটা কোন দিক থেকে কিভাবে এসেছে। যদি আমি আসার আগেও এই বাচ্চাটা আমার রুমে আসে, এটাও কখনো সম্ভব নয়, কারণ আমি যখনই ঘর থেকে বের হয়ে যাই তখনই আমি আমার রুমটাকে তালা মেরে যেতাম। বিষয়টা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম আর ঘরের দরজাটা খুলে পাশের ঘরের লোককে ডাক দিলাম। সেখান থেকে একটা ভদ্র মহিলা বের হয়ে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার কোনো বাচ্চা আছে কিনা। তখন সে মহিলাটা আমাকে জানালো তার কোনো বাচ্চা নেই, সে আর তার হাজবেন্ড দুজনেই এই ঘরে থাকে। শুধু আমি একাই ব্যাচেলর ওই বাড়িতে ছিলাম না, আরো অনেকে ব্যাচেলার ছিল আর ছোট ছোট অনেক ফ্যামিলি ছিল। ঢাকা শহরের বাড়ি, হয়তো আপনার একটু হলেও জানা আছে যে এখানে ছোট্ট একটা বিল্ডিং এর ভেতরেও অনেক মানুষ ঠাসাঠাসি করে থাকে, সবার পয়সা বাঁচানো দেওয়া উদ্দেশ্য। কেমন ঘরে থাকলাম সেটা বড় বিষয়। আমি বেশ কিছুক্ষণ সে বাচ্চাটার মা বাবাকে খোঁজার চেষ্টা করলাম। 2-3টা ঘরের ভেতরেও আমি গিয়েছিলাম, কিন্তু এরকম বাচ্চা কারো আছে এরকম কোনো কিছুই আমি জানতে পারলাম না। আমার রুমে যেতেই আমি দেখলাম সেখানে কোনো বাচ্চা নেই, কিন্তু ওই বাক্সটা আর পানির জগটা মেঝেতে পড়ে আছে। পানিতে পুরো মেঝেটা একেবারে ভেজা ভেজা হয়ে আছে। অনেক কষ্টে আমি পুরো রুমটা পরিষ্কার করলাম। আমি সে বাক্সটার দিকে আবারও তাকালাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে বাক্সটাকে আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না। সে পিচ্চি মেয়েটা এই বাক্সটা কিভাবে খুলছিল, এটা পুরোটাই আমার মাথার উপর দিয়ে গেল। আমি এই বিষয়টা এবার একটু বুঝতে পারলাম। এতদিন ধরে আমার সাথে যা ঘটছে এটা কোনো স্বাভাবিক একটা ব্যাপার না। সেদিনকে আমি ছুটি নিয়ে কয়েকদিনের জন্য আমার বাড়িতে বেড়াতে গেলাম। সেখান থেকে আমি 4 দিন পরে আমি আর আমার ওয়াইফ সহ ঢাকার সে ভাড়া বাড়িতে এসে দাঁড়ালাম। রুমের দরজা খুলতেই আমি যা দেখতে পেলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। আমি যেই বেডে শুয়ে থাকতাম সেটা একটা কাঠের সিঙ্গেল বেড ছিল, সেই বেডটা মধ্যে থেকে ভাঙা। আমি যে টেবিলের ওপরে বাক্সটা রেখেছিলাম সেই টেবিলটাও ভেঙে পড়ে আছে। খাওয়া দাওয়ার জন্য যেসব আসবাবপত্র ব্যবহার করতাম সেগুলো ঘরের মেঝেতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে আছে। আমি বুঝতে পারলাম না এটা কিভাবে হয়েছে, কারণ আমি আমার রুমে তালা মেরে গেছি। আমার রুমে এমন কোনো আহামরি জিনিস ছিল না যে চোরে চুরি করে নিয়ে যাবে, কিন্তু পুরো বিষয়টা আমার মাথার ওপর দিয়ে গেল। আমি আর আমার ওয়াইফ মিলে ঘরটা আবারও পরিষ্কার করলাম আর মনে মনে ভাবলাম রুম পরিষ্কার করার সময় আমার ওয়াইফও ওই বাক্সটা দেখতে পেয়েছিল এবং আমার মতো তারও ওই বাক্সটা দেখে খুব ভালো লেগে যায়। সে আমাকে জানায় এই বাক্সটা নাকি বাড়িতে নিয়ে যাবে। আমিও তাকে নিষেধ করেছিলাম না। সেদিনকে বাজারে গিয়ে আমি আবারও একটা সিঙ্গেল কাঠের খাট কিনে নিয়ে আসি এবং ঘরটাকে আবার আগের মতো সাজিয়ে তুলি। পরের দিন আমিও আমার ওয়াইফকে বাসে উঠিয়ে দিতে গিয়েছিলাম। তাকে বাড়ির বাসে ফিরিয়ে দিয়ে আমি যখনই আবার আমার নিজের রুমে এসেছি, তারপরে আমি যা দেখলাম
এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ঘরটা ঠিক আগের মতোই অগোছালো হয়ে আছে, আর আমার সেই নতুন সিঙ্গেল খাটের ওপরে সেই বাচ্চাটার হাতের ওই নোংরা পুতুলটা পড়ে আছে। আজকে সেই পুতুলটা দেখতে আমার কাছে কেমন একটা ভয়ঙ্কর লাগছে। আমি বুঝতে পারছিলাম না পুতুলটা কিভাবে এসেছে। আমি আবারও নিজের রুমের দরজাটায় তালা লাগিয়ে গিয়েছিলাম, আর যাবার সময় আমার ওয়াইফ বিছানাটা সুন্দর করে গুছিয়ে গিয়েছে। আমি বুঝতে পারলাম ঘটনাটা আসলে কোনো স্বাভাবিক একটা ঘটনা না। আমি সেদিনকেই মসজিদের ইমামকে আমার ঘরে নিয়ে আসি, তাকে সব ঘটনা খুলে বলি। তিনি আমাকে বলেন আমার ঘরে নাকি এরকম কোনো সমস্যাই নেই, আর এতদিন যা ঘটেছে তারও কোনো ব্যাখ্যা তিনি দিতে পারলেন না। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। হঠাৎই রাতের বেলা আমার ঘুম ভেঙে যায়। ড্রিম লাইটের আলোতে আমি স্পষ্ট যা দেখতে পেলাম তার জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই 2 থেকে 2.5 বছরের বাচ্চাটা আমার ঘরের বেলকনির সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে সেই পুতুলটা তখনও ছিল। আমি সে বাচ্চাটাকে দেখে ভয় পেয়ে গেলাম। ঘরের বড় লাইটটা জ্বালতেই আমি দেখলাম সেই বাচ্চাটার চোখ লাল টকটকে হয়ে আছে, আর তার মুখের এক সাইড থেকে রক্ত ঝরে পড়ছে। তার হাতের পুতুলটাও রক্তাক্ত হয়ে আছে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বড় লাইটটা জ্বালার কয়েক সেকেন্ড আমি এই জিনিসটা দেখেছিলাম। আমি তখনই জোরে একটা চিৎকার দিয়ে উঠি, আর নিজের রুম থেকে বের হয়ে পাশের ঘরের সে ভাইটাকে ডাকতে লাগলাম। তিনি রুম থেকে বের হয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি একটু আগেই আমার দেখা পুরো ঘটনাটা তার কাছে বলি। তিনি আমাকে সাথে নিয়ে আমার রুমে আসে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও আমরা কোনো কিছু দেখতে পেলাম না। সে ভাইটি আমাকে দোয়া কালাম পড়ে শুয়ে পড়তে বলল। আমিও তার কথা মতো দোয়া কালাম পড়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো আমার ওয়াইফের ফোন কল। আমার ওয়াইফ আমাকে বলল, ফোনের ওই পাশ থেকে আমার ওয়াইফ আমাকে যা বলল এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ওয়াইফ আমাকে বলল এরকম, ঢাকা থেকে সিলেট আসার পর তার সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। ঘটনাগুলো ছিল এইরকম, হঠাৎই শুনতে পেত বাড়িতে কোনো একটা ছোট্ট বাচ্চা কান্না করছে, কখনো বা হাসছে। ঘরের টিনের ওপর দিয়ে কেউ যেন একজন ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঘটনাটা এই পর্যন্ত হলেই ভালো হতো। 2 দিন আগ থেকে রাতের বেলায় সে যা দেখছে এতে সে আরো বেশি ভয় পেয়ে যায়। সে দেখতো রাতের বেলা কোনো একটা বাচ্চা হাতে একটা রক্তাক্ত পুতুল নিয়ে ওই বাক্সটা নিয়ে খেলছে, আবার চোখের পলকেই সে মেয়েটা গায়েব হয়ে যেত। আমি খুব তাড়াতাড়ি যেন বাড়িতে আসি। আমার ওয়াইফের এই কথাটা শুনে আমি আবারও আমার অফিস থেকে ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সেখানে গিয়ে আমি সরাসরি মসজিদের ইমামের কাছে গেলাম, আর এই পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা তার কাছে বললাম। তিনি আমার সাথে আমার বাড়িতে গেলেন। আমার বাড়ির চারপাশটা তিনি ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলেন। হঠাৎ করেই আমার বেডরুমে গিয়ে তিনি সরাসরি টেবিলের ওপরে রাখা ওই বাক্সর কাছে গিয়ে দাঁড়ান, আর আমাকে বলেন সমস্যাটা আসলে আমাদের নয়, সমস্যাটা এই বাক্সটার জন্যই হচ্ছে। আমি এই বাক্সটা কোথায় পেয়েছি? তখন আমি সেই মসজিদের ইমামকে বললাম আমি মেলায় ঘুরতে ঘুরতে একটা ছোট্ট দোকান থেকে এই বাক্সটা কিনেছিলাম। তখন মসজিদের ইমাম আমাকে যা জানালো এটা শুনে আমি আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। এই বাক্সর ভেতরে একটা ছোট্ট জিনের মেয়েকে বন্দি করে রাখা আছে, আর এতদিন আমরা যে বাচ্চাটাকে দেখতাম সেটা ওই জিনেরই মেয়ে ছিল। আমি যার কাছ থেকে এই বাক্সটা কিনেছিলাম সেটাই ছিল সেই জিন। কোনো এক অসাধু কবিরাজ তার নিজের স্বার্থ হাসিল করার জন্য এই বাচ্চা মেয়েটাকে এই বাক্সর ভেতরে বন্দি করে রেখেছি। আমি যখনই ওই বাক্সর দিকে তাকাতাম সেখান থেকে যে আলোটা দেখতে পেতাম সেটা আসলে কোনো আলো ছিল না, এটা ওই জিনেরই মেয়ে ছিল। আমি যখনই সে বাক্সর কাছ থেকে আড়াল হতাম তখনই সে ওই বাক্সর ভেতর থেকে বেরিয়ে আসতো। এইটুকুনি ক্ষমতা সে কবিরাজ তাকে দিয়েছে, আর সে জিনটা আমাকে বাক্সটা এই জন্য দিয়েছিল তার মেয়েকে ওই কবিরাজটা খুব খারাপভাবে আসর করেছিল, যার কারণে ওই বাক্সর ভেতরে
ওই ছোট্ট বাচ্চাটার প্রচন্ড কষ্ট হচ্ছিল। ওই জিনটা চাইলেও তার মেয়েকে ওইখান থেকে বের করতে পারতো না। ওই বাচ্চা জিনের মেয়েটাকে রেহাই করার একটাই উপায় ছিল, সেটা ছিল আমি যেন গোরস্থানে গিয়ে কোনো এক লাশের সাথে ওই বাক্সটা দাফন করে দেই। আমি তো চাকরির সুবাদে বাহিরে থাকি, তার জন্য সে বাক্সটা আমি মসজিদের ইমামের হাতেই তুলে দেই আর বলি কোনো এক সময় যেন কোনো লাশের সাথে এই বাক্সটা দাফন করে দেয়। তারপর থেকে আমার সাথে কিংবা আমার ফ্যামিলির সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সেই বাক্সটা নিয়ে ইমাম সাহেব কি করেছিলেন এটাও আমি আর কোনোদিনও জানতে চাই। ঘটনাটা এখানেই শেষ। হয়তো খুব একটা ভয়ঙ্কর ছিল না, তবে আমি যেসব জিনিস ফেস করেছি এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর ছিল। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। তারপরেই বোরহান ভাই তার ফোন নাম্বার দিয়েছে। আমি বোরহান ভাইয়ের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেছিলাম আর ঘটনাটা তার মুখ থেকেই শুনেছিলাম। আশা করি আপনাদের কাছেও ঘটনাটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে বলবো না। তবুও যদি আপনাদের মনে চায় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আজকের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। চাইলে আপনিও আমার কাছে আপনার সাথে কিংবা আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠাতে পারেন। KYO2004@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার কাছে থাকা ভয়ঙ্কর সেই ঘটনা। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।